হ্যালো স্টুডেন্টস, আমরা অপকেন্দ্র বলের উদাহরণের কন্টিনিউয়েশন নিয়ে আলোচনা করছি। যে চ্যাপ্টার পড়ছি সেটা হলো 5A, চ্যাপ্টার 5A সার্কুলার মোশন। তাতে আমরা অপকেন্দ্র বলের অনেকগুলো উদাহরণ পেয়েছিলাম, তারই কন্টিনিউয়েশন হলো এই ভিডিওটা। সেখানে আমরা দেখেছিলাম যে অপকেন্দ্র বলের জন্য যদি কোনো নাগরদোলায় এখানে একটা বস্তু এরকমভাবে নাগরদোলায় ঝোলা কোনো চেয়ার, সেই চেয়ারটা একটু উলম্ব থেকে সরে যায়। আবারও সেখানে দেখেছি যে কোনো বালতিতে জল থাকা অবস্থায় আমরা যদি বালতিটাকে ঘোরাই, যখন বালতিটার মুখ নিচের দিকে থাকে তখনও জল পড়ে না। একটা নির্দিষ্ট বেগের থেকে বেশি বেগে ঘোরালে সেটা হয়ে থাকে এই অপকেন্দ্র বলের কারণে। এছাড়াও আমরা দেখেছি যে যখন আমরা কোনো সার্কাসে দেখি যে একটা গ্লোবের মধ্যে একটা গাড়ি এরকম করে একটা বাইক আরোহী সে গ্লোবের মধ্যে এদিক থেকে বাইক নিয়ে এরকম করে ঘুরে যাচ্ছে, উল্টে থাকা অবস্থায়, অর্থাৎ সে গ্র্যাভিটির এগেনস্টে উল্টে থাকা অবস্থায়ও সে এখানে পড়ে যায় না। তারও কারণ এই অপকেন্দ্র বল। এছাড়াও আমরা বহু প্রয়োগে সেন্ট্রিফিউজ যন্ত্র অথবা এই যে দুধ থেকে মাখন সংগ্রহ করা, বা তোমাদের যে ওই ওয়াশিং মেশিন রয়েছে, সেই ওয়াশিং মেশিনের মধ্যে যে ময়লা বের করে নিয়ে আসার, ময়লাকে টেনে বের করে দেওয়ার যে কার্যনীতি, সমস্ত কার্যনীতি কিন্তু এই অপকেন্দ্র বলের উপর নির্ভর করে। অনেক অনেক উদাহরণ বা অনেক অনেক ঘটনার ব্যাখ্যা তোমরা এই অপকেন্দ্র বলের সাহায্যে দিতে পারবে। আজকে আমরা সেরকম কয়েকটা উদাহরণ দেব। ফার্স্টে আমরা অনেকগুলো উদাহরণ আলোচনা করেছি, প্রায় 6টা উদাহরণ আলোচনা করেছি। আজকের আমরা আরও কয়েকটা উদাহরণ দেব। সেখানে ফার্স্ট যে উদাহরণটা দেব, যে তুমি একটা হেমিস্ফিয়ার, একটা অর্ধগোলককে উপুড় করে রেখেছো, এইরকম করে উপুড় করে রেখে বসিয়ে রেখেছো। এর উপর থেকে একটা বস্তুকে, ছোট্ট একটা বস্তুকে তুমি ছেড়ে দিলে তুমি দেখবে এই রকম একটা জায়গায় এসে সে কিন্তু আর এর গায়ে আটকে থেকে পড়বে না। সে এখান থেকে যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে একটা বেগ লাভ করেছে এবং একটা সময় সে এই তলটার স্পর্শ ত্যাগ করবে। সে এই তলটার স্পর্শ ত্যাগ করবে। এবারে কতটা নেমে সে তলটার স্পর্শ ত্যাগ করবে সেইটা আমাদেরকে দেখতে হবে। আর সেইটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এখানে অপকেন্দ্র বলের ধারণাকে লাগাতে হবে। আমি 1 মিনিট। ঠিক আছে, না অপকেন্দ্র বলের ধারণাকে এখানে কাজে লাগাতে হবে। দেখো, যখন একটা বস্তুকে আমি এখান থেকে ফেলে দিচ্ছি, এখান থেকে হয় ঠেলে দিচ্ছি v1 বেগে, এখানে এলে তার বেগটা পরিবর্তন হবে। কারণ আমরা এইখানে যে উদাহরণটা নেব, সেই উদাহরণে আমরা এই যে হেমিস্ফিয়ারটা ধরি, অর্ধগোলক, এই হেমিস্ফিয়ারটা একটা স্মুথ বলে ধরব। তার জন্য এখানে যে বেগটা সে পেল, সেই বেগের কারণে এই একটা সার্কেলে সে ঘুরছে। সার্কেলে তার বেগ বাড়ুক, সমবৃত্তীয় গতি না হোক, ক্ষতি নেই, কিন্তু সার্কেলে ঘোরার জন্য তার ওপর একটা অপকেন্দ্র বল কাজ করবে। সেই অপকেন্দ্র বলটা সবসময় বাইরের দিকে কাজ করে। আর এখানে এই বস্তুটার ওজন নিচের দিকে সবসময় কাজ করবে। এখানে ছিল এরকম কাজ করেছে, এখানে ছিল এই রকম কাজ করবে। আর কি কাজ করবে না, যখন একটা কোনো কিছুর উপর দাঁড়িয়ে আছি আমরা, আমাদের ওজন নিচের দিকে কাজ করে, আর যে লম্ব প্রতিক্রিয়া সেটা ওজনের বিপরীতে কাজ করে। যে কোনো তলে যখন কোনো বস্তুকে রাখা হয়, আমরা দেখেছি আগে, এরকম তলে যখন বস্তুকে রাখা হয়, সেই তলের সঙ্গে লম্ব বরাবর লম্ব প্রতিক্রিয়া কাজ করে। এখানে এই তলটা বক্রতল। এই বক্রতলের সঙ্গে নর্মাল কোনটা হয় না, এই কেন্দ্র
সংযোগী যে সরল রেখা এটা নর্মাল হয়। তাহলে নর্মালি একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটাকে আমি রিয়াকশান ফোর্স আর দিয়ে লিখলাম। তাহলে একটা বস্তুর উপর এখানে কোন কোন বল কাজ করছে? একটা প্রতিক্রিয়া বল এই তল দ্বারা, আর এখানে একটা অপকেন্দ্র বল ব্যাসার্ধ আর, আর ওজন, এই তিনটে বল এখানে কাজ করছে। এবারে এই তিনটে বলের মধ্যে এই এমজি এর একটা উপাংশ এদিকে রয়েছে, সেটা হলো এটা যদি দেখো এইটা লম্ব আছে আর এটাও লম্ব আছে, এটা ভেদক, তাহলে এটা আর এটা একান্তর কোণ, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। এই দিকে এমজি হলে এই দিকে হবে এমজি কস থিটা, এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা আর প্লাস এম ভি টু স্কোয়ার বাই আর সমান হবে এমজি কস থিটা, এটা হবে। এখানে এইটা আমরা ডিনামিক্স থেকে পাচ্ছি, অর্থাৎ বলের যে সে সাম্য, অর্থাৎ এই দিক বরাবর নেট বলের মান শূন্য, আর এই দিক বরাবর একটা বল আছে এমজি সাইন থিটা, সে এটাকে নামিয়ে নিয়ে আসবে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে আমরা এই আরটা কখন আমরা অনুভব করি না, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে ওই আর আছে বলে আমি আমার নিজের ওজন অনুভব করছি। আমি এমজি, আমার ওজন এমজি নিচের দিকে কাজ করছে, আর তার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করছে। যখনই আমি শূন্যে ভাসবো তখন লম্ব প্রতিক্রিয়ার মানটা শূন্য হয়ে যাবে। তাহলে লম্ব প্রতিক্রিয়ার মান যদি শূন্য হয় তখনই আমরা একটা তলের সংস্পর্শ ত্যাগ করি। তাহলে এখানে এই প্রশ্নটা কি ছিল? এই প্রশ্নটা ছিল একটা বস্তুকে উপুড় করা একটি অর্ধগোলকের উপর রাখা আছে, তার শীর্ষবিন্দু থেকে আস্তে আস্তে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলে এখানে V1টা আমরা ফার্স্টে 0 দিয়ে করব। এবারে কোনো কারণে যদি ওখানে V1 দিয়ে দেয় তখন তোমরা সেখানে প্রবলেমের V1 বসিয়ে তোমরা করতে পারবে, অসুবিধা হবে না কিছু, তোমরা পেরে যাবে। সেক্ষেত্রে বলবে যে এই কিছুটা নামার পরে সে এর পৃষ্ঠ ত্যাগ করে, এই অর্ধগোলকটির পৃষ্ঠ ত্যাগ করে। কতটা নেমে সে অর্ধগোলকের পৃষ্ঠ ত্যাগ করবে? ধরা যাক এই জায়গাটায় সে অর্ধগোলকের পৃষ্ঠ ত্যাগ করে। তাহলে এটা যদি থিটা হয়, এটা হলো গিয়ে আর, এটা হলো গিয়ে আর মানে ব্যাসার্ধ, এইটা পুরোটা তাহলে আর, আর এইটা কি হবে দেখো, এই হলো গিয়ে ত্রিভুজ, এইটা থিটা, এটা হলো অতিভুজ, আর এইটা যদি থিটা হয় এইটা তাহলে ভূমি, ভূমি কি হয় অতিভুজ আর হলে ভূমি হয় আর কস থিটা, এটা পুরোটা আর, এইটা আর কস থিটা, তাহলে এটা হবে আর মাইনাস আর কস থিটা। অর্থাৎ সে এইচ পরিমাণ নেমেছে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর উচ্চতা এইচ, এই বিন্দু দুটোর উচ্চতার পার্থক্য এইচ হলে আমরা এরকম লিখব এইচ ইকুয়ালস টু আর মাইনাস আর কস থিটা বা আর ইন্টু 1 মাইনাস কস থিটা। শুধু তাই নয়, এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারবো, এই V1 আর V2 রিলেশন। আমরা এখানে V1 0 ধরেছি, এখানে V1 0 হলে এটা যদি A বিন্দু হয় আর এটা যদি B বিন্দু হয়, তাহলে A বিন্দুতে মোট শক্তি সমান B বিন্দুতে মোট শক্তি পাবো। এই বিন্দুতে মোট শক্তি কত হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমি এই সোজা বিন্দুতে আমি পোটেনশিয়াল এনার্জি যদি 0 ধরি, তাহলে এই বিন্দুটা এই উচ্চতা আছে, এই উচ্চতায় থাকলে আমরা তার পোটেনশিয়াল এনার্জি পাই mgh, আর কাইনেটিক এনার্জি এখানে V1 যদি 0 ধরি, তার কাইনেটিক এনার্জি 0 আর পোটেনশিয়াল এনার্জি mgh, এই যেখানে কী হবে আর ইন্টু 1 মাইনাস কস থিটা, এই যে এইচ পেয়েছি। আর এইখানে কী হবে, এইখানে তার পোটেনশিয়াল এনার্জি 0 আর কাইনেটিক এনার্জি হাফ mv2 স্কোয়ার, আমরা ধরে নিয়েছি এখানে বেগ V2 প্লাস পোটেনশিয়াল এনার্জি 0। এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, mgr 1 মাইনাস কস থিটা সমান হাফ mv2 স্কোয়ার, mm কেটে যাবে,
তাহলে 2gr ইন্টু 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু v2 স্কোয়ার। এই হলো গিয়ে আমাদের v2 এর ভ্যালু। এখন আমরা অ্যাপ্লাই করব এই সূত্রটায়। ফার্স্ট আমরা এটা হচ্ছে সেকেন্ড রিলেশন পেলাম ফ্রম দ্য কনজারভেশন অফ এনার্জি, আর এই রিলেশনটা আমরা ডিনামিক্স থেকে পেয়েছি। অর্থাৎ একটা রেখা বরাবর, অর্থাৎ এই তলের লম্ব বরাবর যে বলগুলো রয়েছে সেই বলগুলোর সমষ্টি শূন্য ধরে আমরা এই রিলেশনটা পেয়েছি। এই রিলেশানে আমরা আর ইকুয়ালস টু জিরো, আর ইকুয়ালস টু জিরো হলে সে কি করে, বস্তুটি পৃষ্ঠ ত্যাগ করে, এবার আর জিরো যদি বসাই তাহলে এই রিলেশনটা কি দাঁড়ায়, 0 প্লাস mv2 স্কোয়ার বাই স্মল আর সমান mg cos থিটা। এবার v2 স্কোয়ারের ভ্যালু এখানে বসিয়ে দেবো, m বাই আর ইন্টু 2gr টু 1 মাইনাস কস থিটা সমান mg cos থিটা। mg চলে যাবে, তাহলে এখানে আর কেটেই গেল, 2 মাইনাস 2 cos থিটা ইকুয়ালস টু cos থিটা, বা 2 cos থিটা এদিকে নিয়ে এলে 3 cos থিটা হয়ে যাবে, 3 cos থিটা ইকুয়ালস টু 2। সেখান থেকে আমরা পাবো cos থিটা ইকুয়ালস টু 2/3। এর একটা ভ্যালু রয়েছে থিটার ভ্যালু, যে থিটা উমুক হলে, অর্থাৎ এখান থেকে যখন পার্টিকেলটা নামছে এই থিটাটা যখন cos ইনভার্স, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 2/3 হবে, তখন এর পৃষ্ঠ ত্যাগ করবে। তাহলে এটা আমরা কোন কনসেপ্ট থেকে পেলাম না, অপকেন্দ্র বলের ধারণা থেকে পেলাম। আগে আমরা এই রিয়াকশান এই সমস্ত ধারণা জানি, আগে আমরা শক্তি সংরক্ষণ সূত্র জানি, এবার আমরা সেটাতে অপকেন্দ্র বলের ধারণা প্রয়োগ করে আমরা এটা বুঝতে পারলাম যে কেন এটা ত্যাগ করবে, কারণ অপকেন্দ্র বলটা তাকে বাইরের দিকে টানছে। এই কারণে একটা নির্দিষ্ট কোণে নামার পর সে ত্যাগ করবে, তখন এর উচ্চতাটা অর্থাৎ কতটা নিচে নেমে, প্রশ্নটা থাকবে এরকম, কতটা নিচে নেমে সে এর সংস্পর্শ ত্যাগ করবে, তখন তুমি সেই উচ্চতাটা বলতে পারবে যে এইচ ইকুয়ালস টু ছিল কি আর ইন্টু 1 মাইনাস কস থিটা। আর এর ভ্যালু আর কস থিটার ভ্যালু 2/3 সমান কী হবে r/3। r/3 উচ্চতা নেমে তুমি বলবে, প্রশ্নে এরকম দেওয়া থাকবে, কখনো প্রমাণ করতে দেয় যে এই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের 1/3 1/3 নাম্বার পরে বস্তুটি ওই গোলকের তলের সংস্পর্শ ত্যাগ করবে, এটা প্রমাণ করো। এরকম প্রশ্ন এখানে দিয়ে থাকে, তুমি সেইভাবে এটা অ্যান্সার করতে পারবে। নেক্সট অপকেন্দ্র বলের উদাহরণ, এটা হয়ে গেল আমাদের একটা উদাহরণ। এর থেকে টুকটাক নিউমেরিক্যাল আসতে পারে, আমি ভিডিওকে বড় করব না, তোমরা এই ভিডিওর সঙ্গে অর্থাৎ আগের যে ভিডিও দুটো এবং এই ভিডিওতে একই পিডিএফ দেওয়া থাকবে, সেই পিডিএফে যে প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট যেটা আছে সেটা হলো গিয়ে ডেথ ভ্যালি, মৃত্যুকূপ, মরণ কুয়া আমরা যেটা বলি। আমরা জানি আমাদের পাশাপাশি যে বড় মেলাগুলো হয়, সেই মেলাগুলোতে কি হয়, মরণ কুয়া দেখায়। একটা এরকম করে একটা ওয়েল থাকে, একটা কুয়ার মতো ব্যাপার থাকে, সে তার মধ্যে বাইক আরোহী এবং 4 হুইলারও অনেক সময় থাকে, তারা ওই কুয়ার মধ্যে এরকম করে ঘুরে বেড়ায়। আমরা সেটা সার্কাসের মতো দেখি, মজা নিই, হ্যাঁ, কিন্তু ওটা অত্যন্ত বিপজ্জনক খেলা, একটু এদিক ওদিক হয়ে গেলে ওখানে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ওরা দেখবে ভীষণ জোরে জোরে চলে। সেই জোরে জোরে চলার কারণ কিন্তু এই নয় যে ওরা খুব সাহসী, যত জোরে চালাবে তত কিন্তু ব্যালেন্স থাকবে ভালো, ওদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে। সেটা কেন হয় আমরা আজকে দেখব। ধরো যাক মৃত্যুকূপটা কীরকম হয়। মৃত্যুকূপটা হয় তোমার এখানে একটা গর্ত করে করা হয়, আগেকার দিনে এটা গর্ত করে করা হতো, দেখবে এখানে ইট টিটগুলো পাতা থাকে, এখান থেকে তারা ঘুরতে 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 এরকম করে ঘোরে। হ্যাঁ, এই যে একটা সার্কুলার পথে ঘুরছে, তার জন্য বাইরের দিকে একটা অপকেন্দ্র বল থাকে। সেই অপকেন্দ্র বলের সাহায্যে এর
ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় যে কীভাবে ও ঘুরছে শূন্যে এরকম করে ঘুরে যাচ্ছে, রাস্তার উপরে আমাদের চালাতে অসুবিধা হয়, আর ও কী করে এরকম করে ঘুরে যাচ্ছে, সেটা আমাদের কাছে ভীষণ বিস্ময়কর ব্যাপার। আর আমরা যদি ক্লাস 11 হই বা আমরা এই ক্লাস 11 সায়েন্স নিয়ে আমাদের এটাই লাভ যে আমরা এই ব্যাখ্যাগুলো বুঝতে পারবো অন্তত। অর্থাৎ আমরা জানি ফিজিক্স আমরা পড়ি কেন, নেচারের বিভিন্ন ঘটনা বোঝার জন্য আমরা ফিজিক্স পড়ে থাকি। তার জন্য আমরা এখানেও এই যে ঘটনাটা আমরা ব্যাখ্যা করতে পারবো, কারণ আমরা আজকে জেনে গেছি যে অপকেন্দ্র বলের প্রয়োগ, অপকেন্দ্র বল কী, তার বিভিন্ন প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। আরও বিভিন্ন প্রয়োগ আছে, সেই প্রয়োগের সাহায্যে কিন্তু আমরা অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারি। নেক্সট এখানে আমরা এখানে এইরকম কুয়াটা থাকে আমরা জানি, সেক্ষেত্রে আমরা দেখব এটাকে যদি আমি এরকম করে আঁকি, এখানে যখন এইরকম একটা বৃত্তপথে মোটর বাইকটা ঘুরছে, সেখানে কি হবে, সে বাইরের দিকে তার একটা অপকেন্দ্র বল থাকে। আর বাইরের দিকে থাকার কারণে এখানে এইগুলো তক্তা দিয়ে করা থাকে, অথবা এটা মাটির, যাই হোক না কেন, গর্ত করলে মাটি আর না হলে তক্তা, সেই তক্তা এখানে একটা প্রতিক্রিয়া বল দেয়। আর নিচের দিকে এমজি অর্থাৎ গাড়ি এবং ওই ব্যক্তি, ওদের ওজন নিচের দিকে কাজ করে। এই প্রতিক্রিয়া বলের কারণে এই যেহেতু এমজি যেহেতু নিচের দিকে কাজ করছে, এর বিরুদ্ধে একটা এখানে ঘর্ষণ কাজ করে, সেটা হলো মিউ ইন্টু আর। বোঝা গেল? তাহলে এমজি নিচের দিকে আর ঘর্ষণ বল উপর দিকে কাজ করে। এই ঘর্ষণ বলের মান, স্থিত ঘর্ষণের সমস্ত মান, যেটাকে আমরা মিউ এস ইন্টু আর বলছি, এই মানটা যদি এমজির থেকে বড় হয় তাহলে কখনোই পড়বে না। আর এই মানটা তখনই বাড়বে যখন ভি এর মান বাড়বে। দেখো এখানে আর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই স্মল আর। এই মিউ ইন্টু আর সমান হচ্ছে কি মিউ এম ভি স্কোয়ার বাই আর। এইটাই হলো ঘর্ষণ বল। এইটার মান এমজির থেকে বেশি হতে হবে, অর্থাৎ মিউ এম ভি স্কোয়ার বাই আর গ্রেটার দেন ইকুয়ালস টু এমজি। এম কেটে যাবে, ভি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু আর জি বাই মিউ। দেখো এখন একটা পথে সে যখন ঘুরছে তখন আরটা ফিক্সড, ওই স্থানে জি এর মান ফিক্সড, এবং ওই মোটর গাড়ির যে চাকা এবং এখানে যে কাঠের পাটাতনটা রয়েছে, সেই পাটাতনের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটাও একই স্থির। তাহলে এখানে এইগুলোর ভ্যালু যদি স্থির থাকে, বুঝতেই পারছো এর জন্য মিনিমাম একটা ভ্যালু দরকার, তার থেকে কম বেগ হলে কিন্তু পড়ে যাবে। আর একটা বিষয় কি না, এখানে ভি এর মান যত বেশি হবে ভালো। আমি প্রথমেই বলেছিলাম যে ওরা যখন জোরে ঘোরে আমাদের ভয় লাগে, কিন্তু ওটা ওদের পক্ষে ভালো, কারণ যত বেশি বেগ নিয়ে চলবে সেই কন্ডিশানটা তত ভালোভাবে ফুলফিল করতে পারবে। বেশি হলে ক্ষতি নেই, এই কারণে তারা বেশি বেগ নিয়ে এখানে ঘোরে, মৃত্যুকূপের মধ্যে ঘোরে। এই হলো গিয়ে আমাদের অপকেন্দ্র বলের উদাহরণ। আরও অনেক উদাহরণ রয়েছে, অনেক রকমভাবে তুমি একটা ঘটনা, তুমি যে উদাহরণগুলো আমরা পরপর দিলাম, প্রত্যেকটা উদাহরণ দেখবে একই ধরনের, অর্থাৎ প্রত্যেকটা উদাহরণে আমরা কাইনেটিক্স, কাইনেমেটিক্স, ডিনামিক্স এবং অন্যান্য যে সমস্ত বিষয়, শক্তি সংরক্ষণ সূত্র, এগুলোকে কাজে লাগিয়েছি। অর্থাৎ বিষয়টা ভীষণ এটা মেকানিক্যাল। আমরা যে ক্লাসিক্যাল ফিজিক্স পড়ছি, সেই ক্লাসিক্যাল ফিজিক্সের ফার্স্ট যে বিষয় সেটা হলো মেকানিক্স। এই মেকানিক্সের সমস্ত বিষয় যেন এই আলোচনাগুলোর মধ্যে হলো, যেখানে রয়েছে অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, ঘর্ষণ, নিউটনের সূত্র, সাম্যাবস্থা, সমস্ত কিছুকে এখানে কিন্তু আমরা এক করতে পারছি। আর এই একত্রীকরণটাই হচ্ছে ফিজিক্সের কাজ। ফিজিক্স দেখছে বিভিন্ন নেচারের বিভিন্ন ঘটনাকে প্রত্যক্ষ করে একটা থিওরিতে এসেছে, এবং সেই থিওরিটাকে অ্যাপ্লাই করা হয়েছে ফিজিক্সে। এই হলো গিয়ে আমাদের মেকানিক্সের ব্যাপার। আর মেকানিক্সটা আমরা তখনই ভালো উপলব্ধি করতে পারবো যখন আমরা সমস্ত থিওরিগুলোকে একত্রিত করতে পারবো। সেই কারণেই আমাদের এই লেকচার, এবং এখানে আমরা অপকেন্দ্র বলের অনেকগুলো উদাহরণ দিয়েছি, আরও অনেক উদাহরণ তোমরা পিডিএফ নোটে পেয়ে যাবে। সেগুলো সমস্তগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা উত্তল সেতুর কথা বলেছি,
আমরা গ্লোবের কথা বলেছি, আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি। এছাড়াও আরও কিছু উদাহরণ, সেটা অটোমেটিক্যালি তুমি পারবে। যে উদাহরণগুলো দিলাম সেইগুলো যদি ভালো করে দেখা থাকে। আজকে আমি এই পর্যন্ত বলবো। তোমরা খুব সুন্দরভাবে তৈরি করো, ক্লাস নোট নাও, ক্লাসে কীভাবে লেখা হচ্ছে সেইভাবে দেখো, তারপরে তোমরা পিডিএফ নোট থেকে ওটাকে টোকো, তারপরে তুমি সেটাকে অ্যাপ্লাই করো, নিজে করা অংশ তুমি করে ফেলো, এবং অন্যান্য বই থেকেও, কোশ্চেন ব্যাংক থেকে বা অন্যান্য বই থেকেও তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে তোমার আইডিয়া বাড়বে, তোমার কিন্তু গ্রিপ তৈরি হবে ফিজিক্সে। আর ফিজিক্সে একবার এই সমস্ত বিষয়ে গ্রিপ তৈরি হলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যে কোনো পরীক্ষায় সফল হবেই হবে।